হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষাতরী। আজকে আমরা এই ভিডিওতে আমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ এই বিষয়ে এই অধ্যায়টি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো প্রথমে আমরা একটা জিনিস শিখতে যাবো, সেটা হচ্ছে চলক। চলক কাকে বলে? যে যার নির্ধারিত কোনো মান নেই তাকে চলক বলে। তো যেমন ধরে নাও, আমরা আমাদের বীজগণিতে অনেক সময় x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 7 বা y ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5 এরকম অনেক সংখ্যা ধরে থাকি, তাই না? আচ্ছা, আমি কি এখানে কখনো বলতে পারছি x এর মান সবসময় 5ই হবে? না, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মান দেখেছি। তাহলে আমি কি বলতে পারি যে যার নির্ধারিত কোনো মান নেই বা ভ্যালু নেই তাকেই বলা হয় চলক, বা বীজগণিতে যার নির্ধারিত কোনো মান নেই তাকেই বলা হয় চলক। আচ্ছা, তো ইংরেজি বর্ণমালা সাধারণত এ থেকে জেড পর্যন্ত সকল ছোট হাতের অক্ষরগুলোকে চলক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া আমরা অনেক কিছুকে চলক হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে আমরা চলক কাকে বলছি? চলক বলছি যার নির্ধারিত কোনো মান নেই তাকে বলা হয় চলক। আশা করছি চলক কি জিনিস সেটা বুঝতে পারছি। আচ্ছা, এই চলকের মান কখনো কখনো ফিক্সড কোনো ভ্যালু থাকবে না। আচ্ছা, তো চলকটা যদি আমরা একটু বুঝে থাকি তাহলে আমাদের যে একটা অধ্যায়ের আসল পড়া সেটা হচ্ছে সহজ সমীকরণ। সহজ সমীকরণ পড়ার আগে আমরা একটু জেনে নেই সমীকরণ কাকে বলে। সমীকরণ, চলক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন ও ধ্রুব পদের মাধ্যমে তৈরি হওয়া গাণিতিক বাক্যকে সমীকরণ বলে। কি লিখছি? চলক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন ও ধ্রুবপদের মাধ্যমে তৈরি হওয়া গাণিতিক বাক্যকে সমীকরণ বলা হয়। আচ্ছা, তো আমরা হয়তো চলকটা চিনেছি, স্বাভাবিকভাবে এক্স ওয়াই জেড এগুলোকে চলক হিসেবে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে আমাদের কনফিউশন আসছে একটা জিনিস, কথা হতে পারে প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন এবং ধ্রুবপদ। আচ্ছা, তো আমি একটু প্রক্রিয়া চিহ্ন কি? প্রক্রিয়া চিহ্ন আমাদের খুবই পরিচিত জিনিস। যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটাকেই বলা হয় কি? প্রক্রিয়া চিহ্ন। তারপরে কথা কি রয়েছে? সম্পর্ক চিহ্ন। দেখি সম্পর্ক চিহ্ন কি? সম্পর্ক চিহ্ন হচ্ছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, নট গ্রেটার দেন, লেস দেন অ্যান্ড নট লেস দেন। এই চিহ্নগুলোকে বলা হয় সম্পর্ক চিহ্ন। এবং আর একটা কথা লিখছি ধ্রুবপদ। ধ্রুবপদ মানে হচ্ছে ধ্রুবক। ধ্রুবপদ কথাটা হচ্ছে সেই ধ্রুবক পদ যার মান কখনো কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে কার মান পরিবর্তন হয় না? স্বাভাবিকভাবেই বিভিন্ন সংখ্যার মান কখনো পরিবর্তন হয় না। যেমন 5, 5 এর মান কি কখনো 6 হবে? আনলেস তার সাথে এক যোগ না করা হবে, তাই না? তাহলে এই 5 সবসময় কি থাকবে? 5ই থাকবে। 5 কখনো 6 বা কখনো 8 এরকম কিন্তু হবে না। তার মানে এগুলোকে বলা হচ্ছে ধ্রুবপদ। তাহলে এগুলোর সমন্বয়ে গঠিত গাণিতিক বাক্যকে বলা হয় হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণ মানে হচ্ছে গাণিতিক, সমীকরণ আসলে একটা গাণিতিক বাক্য। তো দেখি আমি যদি লিখি, তো আমরা সাধারণত এইরকম সমীকরণ আমরা অনেকে দেখেছি, আমরা এগুলোকে জানি এগুলোকে সমীকরণ বলে। কিন্তু একটু বলে দেখছি, দেখো এখানে চলক আছে, চলক, মাঝখানে কি রয়েছে? প্রক্রিয়া চিহ্ন, এছাড়াও কি রয়েছে? সম্পর্ক চিহ্ন এবং একটা কি রয়েছে? ধ্রুবপদ। তো চলক,
প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন এবং ধ্রুবপদের মাধ্যমে গঠিত গাণিতিক বাক্যটি কি বলা হয়? সমীকরণ। আশা করি সমীকরণ কাকে বলে বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই সমীকরণগুলো অনেক সময় এক চলক বিশিষ্ট হতে পারে, যেমন x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এখানে দেখো, এখানে কয়টা চলক ব্যবহার করা হয়েছে? একটা চলক, তাই এটার নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, আর এখানে আমরা কয়টা ব্যবহার করেছি? দুইটা, তাই এটাকে আমরা বলতে পারি দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা সমীকরণকে কয়েকটা ভাগে কিন্তু ভাগ করতে পারছি। আচ্ছা, তো চলকের উপর ভিত্তি করে আমরা এক চলক, দুই চলক, তিন চলক, আর যতগুলো চলক হবে ততগুলো চলক বিশিষ্ট সমীকরণ হিসেবে ভাগ করতে পারছি, তাই তো? আচ্ছা, এরপরে তাহলে এক চলক বিশিষ্ট হলে পারে তার কি হবে? চলক একটি, যেমন এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। দুই চলক বিশিষ্ট হলে চলক হবে কয়টি? দুইটি, যেমন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে চলক কয়টি? দুইটি। আচ্ছা, তিন চলক বিশিষ্ট সমীকরণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 0 আমি ধরে নিই। এগুলো হচ্ছে সমীকরণে একটা চলকের উপর ভিত্তি করে আমরা এক চলক, দুই চলক, তিন চলক স্বাভাবিকভাবে এভাবেই জেনে থাকি। আচ্ছা, তো এরপরে আমরা এক ঘাত বিশিষ্ট সমীকরণ, যে সমীকরণে সর্বোচ্চ ঘাতের মান বা পাওয়ার থাকবে এক। যেমন আমি যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এখানে দেখো তো চলকের পাওয়ার কত আছে? এখানে চলকের পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এক, এর উপরে কিন্তু নাই, এটাকে বলবো আমরা এক চলক বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখন আমরা যদি দুই ঘাত বিশিষ্ট সমীকরণ শিখতে যাব, তো দেখো এখানে খেয়াল করে দেখো, এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত আছে? এখানে চলকের সর্বোচ্চ ঘাত আছে কিন্তু 2, তাহলে আমরা এটাকে বলবো দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। এরকম যদি 3 থাকে তাহলে তিন ঘাত বিশিষ্ট সমীকরণ, 4 থাকলে 4। এখানে দেখবো আমাদের সর্বোচ্চ পাওয়ারটা কত আছে। যেমন আমি যদি উদাহরণ নিই যে এখানে 2x² প্লাস 3x³ ইজ ইকুয়াল টু 0, এখানে এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ? এটা হচ্ছে তিন ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে চলকের পাওয়ার কত আছে? চলকের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ারটা আছে কিন্তু 3। ওকে, তাহলে আমরা এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট, তিন চলক বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, দুই ঘাত বিশিষ্ট, তিন ঘাত বিশিষ্ট, আশা করি আমরা বুঝতে পারছি সমীকরণগুলো। তো আমাদের এই অধ্যায়ে আসলে পড়ার ছিল কিন্তু সরল সমীকরণ বা সরল সহজ সমীকরণ, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে সরল সমীকরণ। সরল সমীকরণ, যে সমীকরণে সর্বোচ্চ ঘাত এক, তাকে সরল সমীকরণ বলে। যে সমীকরণে সর্বোচ্চ ঘাত এক, তাকে সরল সমীকরণ বলে। তাহলে যেমন রয়েছে দেখি, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 5, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 3। এই সমীকরণ, এটা হতে পারে এক চলক হোক, দুই চলক হোক, তিন চলক হোক, ইট ডাজন্ট ম্যাটার। আমাকে দেখতে হবে চলকগুলোর সর্বোচ্চ ঘাত কত আছে। এখানে প্রত্যেকটা চলকের সর্বোচ্চ ঘাত কত আছে? এক। কিছু না থাকলে আমরা কি জানি পাওয়ার কত আছে? এক। কিছু না থাকলে পাওয়ার কত আছে? এক। তাহলে সর্বোচ্চ ঘাত এখানে কত রয়েছে? এক। তাই এই সমীকরণটি একটি কি সমীকরণ? সরল সমীকরণ। কারণ আমি সরল সমীকরণের সংজ্ঞাতেই কি বলেছি, যে সমীকরণের সর্বোচ্চ ঘাত, চলকের সর্বোচ্চ ঘাত হবে হচ্ছে এক, তাকেই বলা হবে হচ্ছে সরল
সমীকরণ। তাহলে সরল সমীকরণ কি এবার বুঝতে বুঝতে পেরেছি। এবার আমরা শিখতে যাব হচ্ছে সহ সমীকরণ। সহ সমীকরণ যদি যদি একাধিক সমীকরণের চলক অভিন্ন থাকে তাকে সহ সমীকরণ বলে। যদি একাধিক সমীকরণের মানে একের অধিক সমীকরণ থাকবে, তাহলে দেখো আমি একটা সমীকরণ লিখলাম 2x + 3y = 5। আচ্ছা, আরেকটা সমীকরণ লিখলাম x + y = 3। তাহলে একাধিক সমীকরণ, তাহলে এখানে দেখো একের অধিক সমীকরণ, একাধিক সমীকরণ, চলক অভিন্ন থাকা। দেখো চলক অভিন্ন থাকা, দেখো এখানে চলক আছে কত, x + y, এখানেও কিন্তু চলক আছে x + y। তাহলে উভয়ের মধ্যেই চলক কি আছে, মিল আছে, মানে একই চলক আছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো সহসমীকরণ। আমি তোমাদের মধ্যে কনফিউশন মনে হচ্ছে স্যার এখানে 2x এখানে তো x। আচ্ছা, ইট ডাজন্ট ম্যাটার। 2টা আসলে কি, 2টা কিন্তু সহগ, সহগ পরিবর্তন হতে পারে, কিন্তু দেখো এখানে এখানেও x, এখানেও x, এখানেও y, এখানেও y। তাহলে যদি একাধিক সমীকরণ, একাধিক সমীকরণের মধ্যে চলক, এই যে চলকগুলো অভিন্ন, মানে কোনো পার্থক্য নেই, এখানেও x আর y দুইটা চলক আছে, এখানেও x আর y দুইটা চলক আছে, থাকে তাকে বলা হয় সহ সমীকরণ। কিন্তু আমি যদি এরকম থাকতো 2x + 3y, আর এখানে থাকতো হচ্ছে মনে করো x + z, তাহলে কিন্তু এদেরকে আমি সহ সমীকরণ বলতে পারতাম না, কারণ এখানে কিন্তু তাদের চলকের মধ্যে কি কি হয়ে রয়ে গেছে, একটা ভিন্নতা চলে আসছে। আর সহ সমীকরণের কথাই হচ্ছে চলক অভিন্ন থাকতে হবে, যে দেখো এখানেও চলক x, এখানেও চলক x, এখানেও y, এখানেও y, এবং একাধিক সমীকরণ, একাধিক সমীকরণের চলক অভিন্ন, একাধিক সমীকরণের চলক অভিন্ন থাকলে তাহলে তারা একে অপরের হচ্ছে কি সহ সমীকরণ, সহ সমীকরণ। আশা করছি আমরা সহ সমীকরণকে এই জিনিসটা বুঝতে পেরেছি। এখানে এই বিষয়গুলো নিয়ে, এই সহগগুলো নিয়ে কিন্তু কখনো কনফিউজ হওয়া যাবে না। আমাদের তাকাতে হবে কিসের দিকে, আমাদের তাকাতে হবে হচ্ছে চলকগুলো মিল আছে কিনা। চলকগুলো যদি মিল থাকে তাহলে এরা কি সহ সমীকরণ। এখন আমি পড়তে যাচ্ছি সহ সমীকরণের জায়গায় সরল সহ সমীকরণ। তারা সরল সমীকরণ এবং সহ সমীকরণ এই উভয়ের মিলে তৈরি হয় কিন্তু সরল সহ সমীকরণ। তাহলে সরল সমীকরণ কি, যাদের ঘাত এক তারা হচ্ছে সরল সমীকরণ। আর সহ সমীকরণ কি, যদি একাধিক সমীকরণের মধ্যে চলকের অভিন্ন থাকে তাদেরকে বলা হয় হচ্ছে সহ সমীকরণ। তাহলে দুটোকে এক জায়গায় করলে কি হয়, যদি সহ সমীকরণের ঘাত এক হয় তবে তাকে সরল সহ সমীকরণ বলে। যেমন 3x + 2y = 5, 3x + y = 9। তাহলে এখানে দেখছি একাধিক সমীকরণ আছে এবং তাদের চলকের কোনো ভিন্নতা নাই, তাহলে এটা সহ সমীকরণ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে কি এদের ঘাত কিন্তু এক, তাহলে এদেরকে দুটোকে মিলে আমি বলতে পারি এটা সরল সহ সমীকরণ। আচ্ছা, কিন্তু দেখো এখানে 3x³ + 2x বা 2y = 3, বা x² প্লাস বা x³ + y = 5। তাহলে এখানে কি হয়েছে, এখানেও চলক সেম আছে, বাট এদের ঘাতটা কিন্তু পার্থক্য আছে। তাহলে এটাকে আমি চলক সেম থাকার কারণে সহ সমীকরণ বলতে পারবো, বাট সরল সহ সমীকরণ কিন্তু বলতে পারবো না, কারণ সরল সহ সমীকরণের জন্য সহ সমীকরণের শর্তটাকেও ফিল আপ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তার সরলের যে শর্ত ছিল যে ঘাত এক, সেটাও হতে হবে। তো আশা করছি আমরা সরল সহজ সমীকরণটা কিন্তু বুঝতে পারছি।
তো স্বাভাবিকভাবে সমীকরণ বলো, সরল সমীকরণ বলো, এদের কিন্তু একটা জিনিস থাকে। আমি যদি একটা সমীকরণকে একটু ভালো করে দেখাই, এখানে একটা কি থাকবে? চলক থাকবে। আচ্ছা, সেখানে একের অধিক চলকও থাকতে পারে এবং সেই প্রত্যেকটা চলকের সাথে কি থাকবে? বামে একটা করে কি থাকবে? বামে থাকবে হচ্ছে সহগ, বামে থাকবে সহগ এবং শেষে একটা কি থাকবে? ধ্রুবক থাকবে। এবং আমরা কিন্তু সব সমীকরণের সংজ্ঞাতেই পড়েছিলাম। চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন, সম্পর্ক চিহ্ন ইত্যাদির মাধ্যমে গঠিত গাণিতিক বাক্যকে কি বলা হয়? সমীকরণ বলা হয়। তাহলে একটা কিন্তু বামে কি থাকবে? আমি যদি চিন্তা করে দেখি যে বামে কি থাকবে? একটা সহগ থাকবে। তাহলে এই সহগ, আমি সহগটাকে এখানে দেখি, এই সহগটাকে আমি ধরে নিলাম a। তাহলে এর সাথে থাকতেছে কি? x বা একটা চলক প্লাস এটা অবশ্যই এটা তো y এর সহগ, তাহলে এটাকে আমি ধরে নিচ্ছি b। আর এখানে থাকতেছে y এবং লাস্টে ধ্রুবপদ। ধ্রুবপদ ইংরেজি হচ্ছে কনস্ট্যান্ট, সেই কারণে আমি c দ্বারা প্রকাশ করছি। তাহলে একটা সমীকরণকে আমরা স্বাভাবিকভাবে এই আকারে প্রকাশ করতে পারি, ax প্লাস by প্লাস c। এখানে x হচ্ছে চলক, চলকের সাথে একটা ধ্রুবক থাকতে পারে। তো যেমন ধরো তাহলে কি স্যার x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সি, এখানে কোনো a b আছে? হ্যাঁ, এখানে কিছু না থাকলেও এখানে কি আছে? 1 আছে। তার মানে এখানকার এটা হচ্ছে a, এর সাথে থাকতেছে কি? x প্লাস এখানে কিছু নাই মানে কি? এখানেও কিন্তু 1 আছে, তো এটার নাম দিলাম আমি b। এটা হচ্ছে y এবং হচ্ছে একটা c। তাহলে ax প্লাস by প্লাস c এটা হচ্ছে যে কোনো একটা সমীকরণের সাধারণ রূপ, বা এটার দ্বারা আমরা বুঝতে পারবো। তো দেখো, সহ সমীকরণে স্বাভাবিকভাবে কয়টা সমীকরণ থাকবে? দুইটা, তাই না? যে যদি আহ, একাধিক সমীকরণের মধ্যে, তো আমি ধরে নিচ্ছি দুইটা আছে, ধরো 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5। তাহলে এটাকে আমি লিখতে পারতেছি ax প্লাস by ইজ ইকুয়াল টু ধরো 3। আরটা আছে মনে করো x প্লাস y ইজ ইকুয়াল টু 3। তাহলে এটাকেও আমি কি লিখতে পারবো? ax প্লাস by প্লাস c। তো দেখো দুইটার মধ্যে তো একই হয়ে গেল, তো দুইটার মধ্যে একটা পার্থক্য থাকা দরকার। তাই এটাকে আমি 1 নম্বরের জন্য 1 1 1 1 করে দিলাম, আর এটাকে দিলাম হচ্ছে 2 2 2 2 2। তাহলে সহ সমীকরণের একটা স্বাভাবিক রূপ দাঁড়ালো, সেটা হচ্ছে a1 প্লাস x1 প্লাস b1 প্লাস y1 ইজ ইকুয়াল টু c1 এবং a2 প্লাস x2 প্লাস b2 প্লাস y2 ইজ ইকুয়াল টু c2। এই সূত্রটি হচ্ছে আমাদের সহ সমীকরণের একটি সাধারণ রূপ। আশা করছি আমরা এই বেসিক আলোচনাটি বুঝতে পেরেছি। সবাই ভালো থাকবে। স্বাধীন বাংলাদেশ, মত প্রকাশের স্বাধীনতা প্রকাশিত হওয়ার জন্য ছাত্রদেরকে আমরা এবং কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। এবং এখান থেকে আমরা শিক্ষা নিব যে আমাদের জীবনে যখনই কোনো অন্যায় হতে আসবে, আমরা তা রুখে দাঁড়াবো। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলার ইতিহাসে যেন এরকম জালিম সরকার আর কখনো না আসে, সে কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ।